আসসালামু আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে যে আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা আছে বা মেয়েরা আছে, তো এদের ক্ষেত্রে হচ্ছে কেন সাউথ কোরিয়া একটা মানে ভালো গন্তব্য হতে পারে আপনার ইউরোপের চেয়ে। কারণ ইউরোপের অনেক দেশ আছে যেগুলা থেকে সাউথ কোরিয়া অনেক বেশি ফ্যাসিলিটির দিক দিয়ে বলেন, পড়াশোনার দিক দিয়ে বলেন, বা ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে সাউথ কোরিয়া অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। সো এখন হচ্ছে আমি মূল বিষয়ে চলে যাই বেশি কথা না বাড়িয়ে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি চ্যানেলে নতুন হন কিংবা আপনি পুরাতন দর্শক হয়ে থাকেন, আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এরপর হচ্ছে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। এখন এখন চিন্তা করেন, আপনি যখন দেশের বাইরে যাবেন এরকম কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় আসে, তখন হচ্ছে আপনি ডিসিশন নিতে অনেক সময় ভুল করে ফেলেন যে আসলে আমি কোন দেশে যাব। এটা নিয়ে অনেকে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকে, কারণ মানুষের এক এক জনের চিন্তা ভাবনা, এক এক জনের চিন্তা চেতনা হচ্ছে এক এক রকম, এবং প্রত্যেকেরই একটা কিন্তু ইচ্ছা আছে, প্রত্যেকেরই একটা শখ আছে, আহ্লাদ আছে। তো সেই দিকটা বিবেচনা করে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের একটা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে ইউরোপে যাওয়া, যে একটা স্বপ্ন থাকে ইউরোপে যাওয়া। তো সেক্ষেত্রে আমি কেন আপনাদেরকে বলবো যে ইউরোপের বেশ কিছু দেশের থেকে আপনার সাউথ কোরিয়া অনেক বেশি আগানো, এবং কোন কোন দিক দিয়ে আগানো সেটাও আমি ডিসক্রাইব করার চেষ্টা করব। প্রথমেই আসি হচ্ছে আপনার ইউরোপের কিছু দেশ নিয়ে শুরু করি, কথা বলা শুরু করি। যেমন ইউরোপের হচ্ছে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা আছি বা মেয়েরা আছি, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করি হাঙ্গেরির কথা, আমরা চিন্তা করি হচ্ছে আপনার লিথুয়ানিয়ার কথা, আমরা চিন্তা করি হচ্ছে বুলগেরিয়ার কথা, রোমানিয়ার কথা, মাল্টার কথা। তারপর আরো এরকম কিছু দেশ আছে যেগুলোতে হচ্ছে আমাদের মতো মিডল ক্লাস স্টুডেন্টদের গিয়ে পড়াশোনা করা সম্ভব। অ্যান্ড আমি যতটুকু জানি, রিসার্চ করছি, আমি যেই কয়টা দেশের নাম বলছি, এই কয়টা দেশে যাওয়ার পরে কোনো স্টুডেন্ট যদি হার্ড ওয়ার্ক করে তাহলে হচ্ছে তারা তাদের লিভিং কস্ট উঠাতে পারবে এবং তাদের টিউশন ফিও ম্যানেজ করে দিতে পারবে। তো এইটা হচ্ছে প্রথম কথা, যে 4-5টা দেশের নাম বললাম। আপনারা যদি একান্তই ইউরোপটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এই 4-5টা দেশে আপনি যেতে পারেন, কারণ এখানে গিয়ে আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন অ্যান্ড পরিশ্রমী হন, তাহলে হচ্ছে আপনি অবশ্যই আপনার সবকিছু ম্যানেজ করতে পারবেন। তাহলে কেন সাউথ কোরিয়া ভালো হবে, যে আপনার স্বপ্নের দেশ ইউরোপ থেকে কেন সাউথ কোরিয়া ভালো হবে? হ্যাঁ, সেখানেও আসবো। সেখানে আপনি যদি এখন সাউথ কোরিয়ার কথা বলেন, তো সাউথ কোরিয়াতে যদি আপনি কম্পেয়ার করেন ইউরোপের এই সব দেশের কথা, প্রথমেই বলে রাখি কিছু কিছু দেশের সাথে আপনি সাউথ কোরিয়ার কম্পেয়ার কোনোভাবেই করতে পারবেন না। সেটা হচ্ছে যে আপনার সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, তারপর হচ্ছে আপনার নেদারল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম। তো এই ধরনের যে দেশগুলো আছে এগুলোর সাথে আসলে সাউথ কোরিয়ার কম্পেয়ার আমি করতেছি না। আমি করতেছি হচ্ছে আপনার যে যে সকল দেশে যাওয়ার জন্য আপনার যেমন কস্ট প্রয়োজন হয়, বা মিডিল ক্লাস স্টুডেন্টদের জন্য আসলে যারা যেই স্বপ্নটা দেখে, কারণ সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড এগুলোতে অনেক বেশি টাকা লাগে, তো এগুলোর সাথে কম্পেয়ার করার তো প্রশ্ন আসে না। যেগুলাতে আসলে আমরা যেতে কমফোর্টেবল বা যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, সেই দিক দিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করতেছি। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে মিডিল ক্লাস স্টুডেন্টদের জন্য। তো এখন আসেন হচ্ছে আপনার সাউথ কোরিয়ার ক্ষেত্রে আপনি কেন আসবেন, এই সকল দেশ বাদ দিয়ে আপনি সাউথ কোরিয়ায় কেন আসবেন? তো সাউথ কোরিয়া আসার ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকগুলা বেশি ফ্যাসিলিটি আছে ইউরোপের থেকে, যেগুলো আপনি ইউরোপে পাবেন না। তো সেই ফ্যাসিলিটিগুলো আমি এক এক করে বলি। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যখন দেশের বাহিরে আসবেন তখন আপনার মোটা অঙ্কের একটা টাকার প্রয়োজন হয়। সেটা হচ্ছে ইউরোপের এমন কোনো ইউরোপের দেশ নাই যেখানে যেতে গেলে আপনার 7 থেকে 8 লাখ টাকা লাগবে না, সর্বনিম্ন 8 লাখ টাকা হচ্ছে সর্বনিম্ন। 8 লাখ টাকার নিচে আপনি ইউরোপের কোনো দেশে যেতে পারবেন কিনা আমার আসলে মনে হয় না, স্টুডেন্ট ভিসাতে অল ওভার যদি চিন্তা করেন। কিন্তু অন্য দিকটা যদি আপনি চিন্তা করেন, যে কোরিয়াতে আসতে গেলে
আপনার কিন্তু এটা আবার মানে সর্বনিম্ন আপনি 3 লাখ টাকা যদি হয় তারপরে কিন্তু আপনি সাউথ কোরিয়াতে পড়তে আসতে পারবেন। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আইএলস এর উপর, আপনার আইএলস এর রেজাল্টের উপর। কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু না, আমার মনে হয় সাউথ কোরিয়ার একটা ইউনিভার্সিটি আছে যেখানে 6.5 পেলে হচ্ছে 100% স্কলারশিপ পায়, মানে আপনি পেতে পারেন। সো আপনি যদি 100% স্কলারশিপ পান ফর দ্য ফার্স্ট সেমিস্টার, মানে সব সময়ের জন্য না, শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য, তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আপনার হচ্ছে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যেই আপনার সকল কিছু কভার হয়ে যাচ্ছে, সবকিছু A to Z। তাহলে আপনি মাত্র 3 লাখ টাকাতে আসতে পারতেছেন হচ্ছে সাউথ কোরিয়াতে। আর যদি 6 পান বা আপনার আইএলস এর রেজাল্টের উপর ডিপেন্ড করে এটা ওঠানামা করে। তবে হ্যাঁ, আমি আপনাকে যদি অ্যাভারেজটা বলে রাখি তাহলে 5 থেকে 6 লাখ টাকার মধ্যে আপনি খুব ভালোভাবে সাউথ কোরিয়াতে এসে পৌঁছাতে পারবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যাওয়ার ক্ষেত্রে আপনি যে একটা জার্নিটা শুরু করবেন সেই শুরুর ক্ষেত্রেও কিন্তু এগিয়ে আছে হচ্ছে সাউথ কোরিয়া, যে অল্প টাকা লাগতেছে। এখন পরবর্তী কথাগুলা কি, পরবর্তী বিষয়গুলা নিয়ে যদি আমি আলোচনা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি চিন্তা করেন ইউরোপের কথা, সেইখানের পার্ট টাইম জব এবং সাউথ কোরিয়ার পার্ট টাইম জবের মধ্যে যে ইনকামের বিষয়টা, সেটা কিন্তু সাউথ কোরিয়া অনেক বেশি আগানো। এখন কেন আমি আগানো বললাম, আপনি ধরে নেন যে আপনি ইউরোপে যেই টাকা কামাবেন সাউথ কোরিয়াতে আপনি সেই টাকায় কামাবেন, আপনি ধরে নেন, যদিও আপনি সাউথ কোরিয়াতে বেশি কামাতে পারবেন, আর আমি ধরে নিচ্ছি সেম টাকা, কিন্তু ইউরোপের লিভিং কস্টটা হচ্ছে বেশি, সাউথ কোরিয়াতে লিভিং কস্ট কম। সো এই দিকটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে হচ্ছে অবশ্যই আপনি সাউথ কোরিয়াতে ইনকাম করে কিছু সেভ করতে পারবেন, যেটা হচ্ছে আপনি বাসায় পাঠাতে পারবেন। যদিও সেটা প্রথম দিক দিয়ে সম্ভব না, এক সেমিস্টার শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি পরিশ্রমী হন। অন্যদিক দিয়ে ইউরোপে বাসায় টাকা পাঠানোটা আসলে, আমি যে সকল দেশের নাম বলছি, এটা মোটামুটি ইম্পসিবল। এখন অন্য আরেকটা দিকের ফ্যাসিলিটি আমি বলি, সেটা হচ্ছে ইউরোপে হচ্ছে আপনার ইনকাম করে তো দেশে টাকা পাঠাতে পারবেন না, ওইখানে একটা হাই টিউশন ফি, কোনো স্কলারশিপ নাই, মানে রেজাল্টের উপর কোনো স্কলারশিপ নাই। কিন্তু সাউথ কোরিয়াতে কিন্তু আপনার প্রত্যেকটা সেমিস্টারে আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে প্রতিটা ইউনিভার্সিটি আপনাকে একটা স্কলারশিপ প্রোভাইড করবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনি যদি একটু ভালো করে পড়াশোনা করেন আপনি এখানেও 100% পেতে পারেন, বা আপনি 20% থেকে শুরু করে 80%, 90% পেতে পারেন। সো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার কম। আর টিউশন ফির কথা যদি তুলনা করি তাহলে অবশ্যই সাউথ কোরিয়ার টিউশন ফি অনেক বেশি কম ইউরোপের যে কোনো দেশ থেকে। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে এই দিকে সাউথ কোরিয়া হচ্ছে আপনার জন্য বেস্ট একটা ডেস্টিনেশন হতে পারে। বাট হ্যাঁ, এখানে একটু সমস্যা হচ্ছে পিআর এর সমস্যা। যেমন আপনি হচ্ছে ইউরোপের কোনো দেশে গেলে আপনি স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা নাই, সাউথ কোরিয়াতে নাই। সাউথ কোরিয়াতে হচ্ছে অনেক বেশি টাফ, এটা কোয়াইট ইম্পসিবল বলা চলে। ইউরোপে হচ্ছে আপনি সেটা খুব সহজেই পেয়ে যেতে পারবেন, 4-5 বছর যদি আপনি স্টে করেন পেয়ে যাবেন, বাট কোরিয়াতে এটা অসম্ভব। এখন দ্বিতীয় সমস্যা হচ্ছে কি সাউথ কোরিয়ার ক্ষেত্রে, যে এইখানে হচ্ছে চলাফেরার জন্য আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনোভাবেই চলতে পারবেন না। কাজ তো দূরে থাক, চলাফেরাই করা কষ্টকর হয়ে যায়। অন্যদিকে হচ্ছে আপনার ইউরোপের বেশিরভাগ দেশেই হচ্ছে ইংলিশ ভাষা দিয়ে মোটামুটি চলা যায়, জবও করা যায়, ঠিক আছে। এবং আরও একটা সমস্যা হচ্ছে সাউথ কোরিয়ার, সেটা হচ্ছে এখানে হার্ড ওয়ার্ক করা লাগে প্রচুর। আপনি যেই কাজটাই করেন না কেন ওরা প্রচুর হার্ডভাবে আপনাকে দিয়ে করাবে। অন্যদিকে হচ্ছে আপনি যদি ইউরোপে যান, ইউরোপের অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনি খুব সহজ কাজ আপনি করতে পারবেন। এটাই হচ্ছে ডিফারেন্স। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। আমি দুই দিকটাই দেখানোর চেষ্টা করছি। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পারছি, বাট যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।